আজ ১৯শে জুলাই রবিবার ৫ দিনের সফরে তুরস্ক গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। তার এই সফরের আসল উদ্দেশ্য কি? জুলাই মাস চলছে। ২০২৪ সালের এই জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জের জন্য জঙ্গি অভ্যুত্থান হয়েছিল এবং যেখানে জনগণ প্রতারিত হয়েছিল, সেখানে মাত্র ২ বছরের মাথায় জুলাই সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রামে কেন এমন দর্শক শূন্যতা? আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। দায়িত্ব গ্রহণের পরে ৩ বার তুরস্কে গিয়েছেন জেনারেল ওয়াকার এবং আজকে তিনি ৫ দিনের সফরে তুরস্ক গিয়েছেন। এই সফরের উদ্দেশ্য কি? বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখা এবং শেষ দিকে একটি সেমিনারে অংশগ্রহণ, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার কৌশল নিয়ে আয়োজিত এই সেমিনার। কিন্তু সাদা চোখে বা আইএসপিআর বিবৃতি যেটা বলেছে, সেটাই কি তার তুরস্কে যাওয়ার প্রধান কারণ? আমরা এতদিন দেখেছি যে কাতারে বিভিন্ন মিটিং হতো, তালেবানদের মিটিং বলেন, হামাসের মিটিং বলেন, বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি গোষ্ঠী বা ইসলামিক টেরোরিস্ট গ্রুপ, এদের মিটিংগুলো কিন্তু কাতারে হতো। কিন্তু কাতারে এই মুহূর্তে মিটিং করাটা সেফ না, বিশেষ করে ইরানের আক্রমণের মুখে কাতারের বা অন্যান্য মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি রয়েছে। সুতরাং এই মুহূর্তে কাতারে মিটিংগুলো করা সম্ভব না। পাকিস্তানেও মিটিংগুলো করা এই মুহূর্তে সম্ভব না, কারণ পাকিস্তানও নিজেদের ঘরের ভেতরে নানা রকমের সমস্যা আছে। তারপরে আবার বেলুচিস্তান যে স্বাধীনতা ঘোষণা করেছে, এটি নিঃসন্দেহে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ঘটনা। এবং বেলুচিস্তানে এই যে স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতা তারা ঘোষণা করেছে, তাদের কিন্তু একটা জনপ্রিয় স্লোগান ছিল, শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। তাদের উর্দু ভাষায় এটি। এবং তারা তাদের এই স্বাধীনতা সংগ্রামে প্রায়শই তারা শেখ মুজিব কিংবা মুজিবের নাম তাদের সামনে প্রেরণা হিসেবে উচ্চারণ করেন। তো এখন কাতার, পাকিস্তান যখন নিজেদের নিয়ে সমস্যা আছে, তখন এই ধরনের মিটিং এর জন্য একটা খুব ভালো জায়গা হলো তুরস্ক। তুরস্ক আমার কাছে তো মনে হয় যে একটা নটি কান্ট্রি। তুরস্কের সাথে ইসলামিক টেরোরিস্ট অনেকের সাথেই যোগাযোগ আছে বলে আমার ধারণা। এবং এই মুহূর্তে জেনারেল ওয়াকার খান যখন তুরস্ক ভ্রমণ করছেন, তখন সাবেক শিবিরের কর্মী এবং ব্যবসায়ী ফরিদ এবং তারিক, এই দুজনও তুরস্কে অবস্থান করছেন। আবার আইএসআই এর ৬-৭ জন কর্মকর্তাও এই মুহূর্তে তুরস্কে অবস্থান করছেন। এবং বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী, ভীষণ সমালোচিত এবং বিতর্কিত একজন প্রতিমন্ত্রী, তার ছেলেও এই মুহূর্তে তুরস্কে অবস্থান করছে। এরা কেন তুরস্কে অবস্থান করছে? এমন একটা সময়ে তারা গিয়েছে যখন ওয়াকার খান তুরস্ক সফর করছেন। এটা নিয়েই কিন্তু একটা জল্পনা কল্পনা চলছে। ওয়াকার খান কি এখানে আসলে কোনো ব্যবসায়িক ডিল করতে গেছেন কিনা, সেটা নিয়েও কথা হচ্ছে। এমনি আপনারা জানেন যে বগুড়ায় ড্রোন ফ্যাক্টরি হবে। তুরস্কের সাথে সরকারের অনেক আলোচনা চলছে, এখানে অস্ত্র তৈরি করবে বাংলাদেশে। তো ন্যাচারালি এই ধরনের যখন আলোচনা হয়, তখন সেখানে একটা ব্যবসা, একটা কমিশন, অনেক কিছু জড়িত থাকে। যে কারণে জেনারেল ওয়াকার খান যেমন গিয়েছে, তার সাথে এই শিবিরের ২ ব্যবসায়ী, প্রতিমন্ত্রীর ছেলে, আবার আইএসআই ৬-৭ জনের থাকায় সেটা নিয়েও একটা উদ্বেগের ব্যাপার রয়েছে। এমনিতেই জেনারেল ওয়াকার খান কিন্তু আজকাল প্রায় বিষণ্ণ থাকেন। তারা যে ৩ জন ত্রিরত্ন, ৩ বাহিনীর প্রধান, ষড়যন্ত্র করে যে জুলাই আগস্ট জঙ্গি অভ্যুত্থান ঘটিয়েছিলেন,
তার একটা উইকেট কিন্তু পড়ে গেছে। এই নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান আগামী বছর 12ই জুন তার টেনিউর শেষ হবে। ওয়াকারের টেনিউরও শেষ হবে আগামী বছর 23শে জুন। সো তাদের চলে যাওয়া, এক ধরনের প্রস্তুতি কিন্তু তাদের শুরু হয়ে গেছে। এবং তারা যেহেতু অন্যতম মাস্টার মাইন্ড এই জঙ্গি অভ্যুত্থানের, সুতরাং তাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু বর্তমান সরকারের কাছে তেমন পাত্তা পাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর কিন্তু আবার লাইমলাইটে চলে আসছেন। ইউনূসের আমলে প্রচন্ড প্রতাপ ছিল এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল এবং লেফটেন্যান্ট জেনারেল ফৈজুরের। কামরুলকে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করা হয়েছে। ফৈজুল একটু ব্যাকফুটে ছিলেন এনডিসির কমান্ড্যান্ট হিসেবে, কিন্তু এখন আবার ফৈজুলকে কেন্দ্র করে একটা নড়াচড়া শুরু হয়েছে। আগামী দিনে সেনা প্রধানের দৌড়েও ফৈজুর কিন্তু থাকবেন। আবার আমেরিকা বাংলাদেশের যে যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে, অপারেশন টাইগার্স লাইটনিং 2026, সেটি কিছু অংশ হয় ওই কক্সবাজারের ওইদিকে। এটি 2017 সাল থেকে চললেও আজকাল যে এই অপারেশনটা যৌথ মহড়া হয়, সেই যৌথ মহড়া নিয়েও কিন্তু অনেক রকমের কথাবার্তা শোনা যায়। বা এই যৌথ মহড়ার আড়ালে আমেরিকার কি অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, বিশেষ করে এই টেকনাফ সীমান্তে আরাকান আর্মি ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে, যাদের অনেকের সাথেই আমেরিকার আপাতত ভালো সম্পর্ক রয়েছে। সো এই অপারেশন টাইগার্স লাইটনিং এর নামে বা অন্তরালে তারা কি অন্যান্য কাজ করে কিনা, সেটা নিয়ে আজকাল কথা উঠেছে। এদিকে সম্প্রতি বেলুচিস্তানে 15-16 জন পাকিস্তানি আর্মি অফিসার অপহৃত হয়েছে। পাকিস্তান সরকার মনে করছেন যে এই অপহরণের জন্য দায়ী হলো বেলুচিস্তানের এই বিদ্রোহীরা। খবর নিয়ে জানা গেছে যে 2016 থেকে 2023 পর্যন্ত এই যে অপহৃত আর্মি অফিসার, এরা বেলুচিস্তানের নারীদের সাথে সহিংস আচরণ করেছে। তো বেলুচিস্তানের এই বিপ্লবীরা তার প্রতিশোধ নিয়েছে। সবশেষে এই জুলাই মাস জঙ্গি আন্দোলনের মাস। 2 বছর আগে এই জুলাইয়ে জঙ্গি অভ্যুত্থান ঘটেছিল, আপনাদের সেটা মনে আছে। কিন্তু 2 বছর পেরোতে না পেরোতেই মানুষের মোহভঙ্গ হয়েছে। মানুষ আজকাল মনে করছে যে জুলাই আগস্টের নামে তাদের আসলে প্রতারিত করা হয়েছিল, এবং তার রিফ্লেকশন কিন্তু আমরা বিভিন্নভাবে দেখছি। এই যে গত 16ই জুলাই আবু সাঈদের মৃত্যুবার্ষিকী ছিল, সেই অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন মন্ত্রী গিয়েছিলেন বিএনপির আবু সাঈদের স্মরণ সভায়, আবু সাঈদকে নিয়ে আলোচনা করতে। সেই সভাটির যে ছবি আমরা পেয়েছি, তাতে প্রায় 70% সিট খালি ছিল। মন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে জুলাই স্পিরিট, আবু সাঈদের নাম, তিনি মনে করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই সভাটিতে উপচে পড়া ভিড় হবে। কিন্তু যে ছবি আমরা দেখলাম, আসলে মানুষের মোহ ভেঙে গেছে। এই জুলাই আগস্ট নিয়ে একটা বইয়ের মোড়ক উন্মোচন ছিল, সেই মোড়ক উন্মোচনের অবস্থা আরো মাজুল। দেখেন, আমি ছবিটা দেখাচ্ছি। দেখেন মঞ্চে কয়েকজন বক্তা আর দর্শক সারিতে দেখেন পুরো অডিটোরিয়াম ফাঁকা, 2-3 জন। এত বড় একটা বিপ্লবী সম্পাদক, তার অনুষ্ঠানে কি দেখেন মঞ্চে কয়েকজন বক্তা আর দর্শক সারিতে দেখা অবস্থা। এসব জুলাইয়ের মোড়ক, জুলাই ট্যাবলেট এখন আর পাবলিক দিতেছে না। জুলাইয়ের সামনে আরো
দিন পড়ে আছে। আপনারা দেখবেন যে মানুষ এই জুলাই, এখন তো জুলাই শুধু বলে না, এর সাথে আরো কিছু শব্দ যোগ করে বলে। তো এই হলো জুলাই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।